সবচাইতে বড় কলঙ্ক হচ্ছে আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু এখনো বস, উনি ইচ্ছা করলে এক কলমের খোঁচা দিয়ে ডক্টর ইউনূসকে বরখাস্ত করতে পারেন এবং তখন ডক্টর ইউনূস আদালতে গেলেও কিন্তু জিতবেন না। আদালত বলবে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, উনি আপনাকে বরখাস্ত করেছে, আপনি কে? আপনি এখন যান, আপনি গ্রামীণ ব্যাংকে চলে যান, আপনার কোনো অধিকার নেই। এই কাজগুলো ডক্টর ইউনূস বিপ্লব বোঝেনও না, বুঝতেও চান না। ইউনূস সাহেব বোঝেন না, উনি কিছু করতে পারেন না। উনার তো উচিত ছিল ওয়াকারুজ্জামানকে মিথ্যাচারিতার জন্য তাকে গ্রেপ্তার করা। ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী একটা মানুষও হত্যা করে নাই, সেনাবাহিনীর গুলিতে 5 জন আহত হয়েছে। থাপ্পড় মারা উচিত ছিল ওয়াকারুজ্জামান হাসিনার বোনের জামাইকে। আওয়ামী লীগ নামে কোনো দলকে আমরা নিবন্ধিত হতে দেব না। ওয়ান্ডারফুল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, তারপরে রুহুল কবির রিজভী, এদের যে কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, ভারতে যাওয়া, মোদির কাছে গিয়ে পা ধরা, এগুলো দেখলে আমরা বুঝতেই পারছি এরা কোন টিমের লোক। আয়াতুল্লাহ khomeini বিদেশে বসে ইরাকে, তারপরে প্যারিসে বসে উনি ইরানের বিপ্লব সাধন করেছেন। তখন ইন্টারনেটও ছিল না, টেপ রেকর্ডারে টেপ করে করে স্মাগল হয়ে ইরানে আসতো, ওরা মাল্টিপল কপি করে ওগুলো ডিস্ট্রিবিউট করতো। ওইটাই তাজ ভাই, ওইটাই শেখ হাসিনা ফলো করার চেষ্টা করছে। আমি ওখানে পরে শেখ হাসিনা ডাজন্ট কাম নিয়ার khomeini। কোথায় আপনি মানে মানে কিসের কি, মানে কার সঙ্গে কিসের তুলনা করছেন? যাই হোক, এখন বিদেশ থেকে করবেন, দেশ হোচিমিন ভিয়েতনামে বিপ্লব করেছেন বিদেশে বসে বসে, বহুদিন বিদেশে ছিলেন। উনি মারা যাওয়ার পরে 69 সালে হোচিমিন মারা গেলেন, ভিয়েতনাম একত্রিত হলো 1975 সালে। সুতরাং দেশ বিদেশে বসে কোটি কোটি লোক, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠায়, তারা একসময় রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, তার একটা প্রতিদান আপনাদের দিতে স্বীকার করতেই হবে। এখন টিপুর কথায় আমি আসছি, তার কথাটা আমার খুব ভালো লেগেছে যে সরকার বসে থাকবে 6 মাস যাবত, বিপ্লব হয়েছিল, এটা এখন ইতিহাস হয়ে যাচ্ছে। যে কথা আমার টক শোতে আমি মানে সবসময় বলি যে এই সরকার ইউনূস সরকার নয়, এই সরকার ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুলের সরকার। এবং ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুল মানে ভারত এবং আওয়ামীদের সরকার। কাদের উপদেষ্টা করবেন, কি করবেন ঠিকঠাক করাই ছিল, শুধু আসিফ নজরুলের জায়গায় ভাগ্য করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। আমি বারবার বলেছি, আপনারা 84 বছর বয়সের সবচাইতে বড় কলঙ্ক হচ্ছে আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু এখনো বস, উনি ইচ্ছা করলে এক কলমের খোঁচা দিয়ে ডক্টর ইউনূসকে বরখাস্ত করতে পারেন এবং তখন ডক্টর ইউনূস আদালতে গেলেও কিন্তু জিতবেন না। আদালত বলবে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, উনি আপনাকে বরখাস্ত করেছে, আপনি কে? আপনি এখন যান, আপনি গ্রামীণ ব্যাংকে চলে যান, আপনার কোনো অধিকার নেই। এই কাজগুলো ডক্টর ইউনূস বিপ্লব বোঝেনও না, বুঝতেও চান না। তিনি রাজনীতি বোঝেনও না, বুঝতেও চান না। তিনি মনে করেন বাংলাদেশের একটা অর্থনৈতিক সমস্যা আছে। অর্থনৈতিক সমস্যা বলে কোনো পৃথিবীর কোনো দেশের কোনো সমস্যা নাই। সমস্ত সমস্যা রাজনৈতিক, এবং অর্থনীতি কিভাবে চালাবেন মূলত রাজনৈতিক এবং সাংস্কৃতিক, কালচারাল ক্রাইসিস অফ কালচার, ক্রাইসিস অফ ইকোনমিক্স বলে কিছু নাই। ইকোনমিক ক্রাইসিস তখনই হয় যখন কালচার পলিটিক্সটা ঠিক মতো চলে না। পলিটিক্স ইজ পার্ট অফ কালচার, কালচার এবং পলিটিক্স একই জিনিসের দুই রূপ। এটা ডক্টর ইউনূস বোঝেন না, যে জন্য উনি বললেন তাড়াহুড়া করে উপদেষ্টার মন্ডলী বানানো হয়েছে, সামনে যাকে পাওয়া গেছে তাকে ধরে উপদেষ্টা বানিয়ে দিয়েছি, এটাও উনি বলেছেন। এগুলো কোনো ম্যাচিউর কথাবার্তা না। এখন যে কথাটা হচ্ছে বিপ্লব বেহাত হয়েছে, এটাই তো আশঙ্কা। এই আশঙ্কার প্রতিফল হচ্ছে 32 নম্বর বিল্ডিং ভাঙা। এখন প্রথম হাসিনা যখন বক্তৃতা দিল, তখন কেন করা হলো না, নানক স্টেটমেন্ট দিল, তখন কেন হলো না? যেটা 6 মাস আগে হয় নাই, 6 মাস পরে সেটা হবে না তা বলা যায় না। 6 মাস আগে তো লোকে মনে করতো ডক্টর ইউনূস বসেছেন, উনি ঠিকঠাক করে ফেলবেন। আমি তো নিজেই বলেছি ইউনূস সাহেবের 3-4 বছর ক্ষমতায় থাকা উচিত। আমি তারেক রহমানকে সমর্থন করে বলেছি যে এখন ইউনূস সাহেব ঠিক থাকলেই বাংলাদেশ টিকবে। আমি ইউনূসকে তো মাথার উপর তুলে দিয়েছি, কিন্তু উনি ফেল করলেন।
এই যারা লোক হত্যা করেছে, এই যে র্যাবের হেলিকপ্টার দিয়ে যে পাইলট গুলি করে মানুষ মারলো, ওই পাইলটকে কি ধরা যায় না? ওই দিন ওই সময় কার ডিউটি ছিল এটা বের করার সাহস ডক্টর ইউনূসের নাই, কেননা ওয়াকারুজ্জামান একটা পারমিশন দেবে না। আমি ডক্টর ইউনূস হলে বলতাম, এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতাম, এই যে আমার হাত পা বাঁধা, একদিকে আসিফ নজরুল, আরেকদিকে ওয়াকারুজ্জামান, আরেকদিকে চুপ্পু, আরেকদিকে ভারত, আমি তাদের দ্বারা চারদিক দিয়ে তারা আমাকে ঘিরে রেখেছে, আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সা ক্ষমতা নাই, রাখেন সংস্কার, রাখেন সরকার, আমি এই মুহূর্তে রিজাইন করছি বলে উনি চলে যেতেন। উনি মাথায় করে রাখতাম, উনি ধরি মাছ না ছুঁই পানি, আপনি পানিতে নামবেন, সরকার প্রধান, আপনার একটা অ্যাকশন। আয়না ঘরে কারা ছিল, যারা করেছে আয়না ঘর, তাদেরকে ধরছেন না। ডিজিএফআই এর চিফ ছিল হামিদুল হক, লিস্টই দিয়েছে এই যে আমাদের ইলিয়াস, কোন কোন পুলিশ অফিসার, কোন কোন ব্যুরোক্র্যাট, কোন সেক্রেটারি, কোন অ্যাডিশনাল সেক্রেটারি, কোন কোন জেনারেল। এটা তো রকেট সায়েন্স না। হাসিনার আমলে যারা ব্রিগেডিয়ার হয়েছে, ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ, সবগুলো হাসিনার লোক। যে জন্য বেনজির খুব বুকে জোর দিয়ে বলতে পারছে 90% পুলিশের লোক আওয়ামী লীগের লোক। এটার জন্য তো আমরা বেনজিরকে ধন্যবাদ দিতে পারি। এটাই আসল কথা। বেনজির বলছে আমরা বিশ্বাস করছি ইউনূস সাহেব বোঝেন না, উনি কিছু করতে পারেন না, উনার তো উচিত ছিল ওয়াকারুজ্জামানকে মিথ্যাচারিতার জন্য তাকে গ্রেফতার করা। ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী একটা মানুষও হত্যা করে নাই, সেনাবাহিনীর গুলিতে 5 জন আহত হয়েছে। থাপ্পড় মারা উচিত ছিল ওয়াকারুজ্জামান হাসিনার বোনের জামাইকে। থাপ্পড় মেরে ইউনূস বলতে, এত বড় সাহস তোর, এত বড় কথা বলিস, তুই এক্ষুনি বরখাস্ত। কিন্তু বরখাস্ত করার অধিকার ইউনূসের নাই, ওইটা চুপ্পুর কাছে। শাহাবুদ্দিন চুপ্পু বরখাস্ত করবে, এই অ্যারেঞ্জমেন্টে উনি গেছেন। উনি সবকিছু, কিন্তু উনি কিছুই না। এই জন্যই জনগণ যে রাস্তায় নেমেছে, এনার্কি বলেন আর যাই বলেন, এই এনার্কির অনেকে তো বলে যে এখানে জনগণের সংখ্যা খুবই কম, এখানে অনেকে বলছে যে শিবিরের লোকজনই বেশি, বিএনপি কম। বিএনপি আছে কি নাই সেটাও অনেকে, মানে বিএনপি তো বলছে বিএনপি নাই। কারা কোন পার্টির লোক, এত হাজার হাজার লোক সারা দেশে, শুধু ঢাকায় যে হয়েছে তা তো না, সারা দেশে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙা হচ্ছে। এর পেছনে জনগণের উৎসাহ ছিল না, এবং সরকার নিশ্চয়ই চাইতো বলেই হলো। সরকার যদি ইচ্ছা করতো পুলিশ দিত, তার রিস্ক ছিল, পুলিশ দিলে আবার জনগণ পুলিশের বিরুদ্ধে যেত। সরকার ওই রিস্কটা নেয় নাই। কিন্তু সরকার পরোক্ষভাবে হলো বলে ভাবলো আওয়ামী লীগের ইমেজ শেষ হয়ে যাক, তাহলে আমরা অন্তত পক্ষে এখন শুধু বিএনপি জামাতকে ফেস করব। আওয়ামী লীগ হ্যাজ বিকাম ইররিলেভেন্ট, আওয়ামী লীগ হ্যাজ বিকাম হিস্ট্রি। আমি তো মনে করি আন্দোলনের সবচেয়ে ভালো ফল হয়েছে কি, বিএনপির সালাউদ্দিন সাহেব বক্তব্য রাখতে বাধ্য হলেন, যে উনি বললেন আওয়ামী লীগ নামে কোন দলকে আমরা নিবন্ধিত হতে দেব না। ওয়ান্ডারফুল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, তারপরে রুহুল কবির রিজভী, এদের যে কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, ভারতে যাওয়া, মোদির কাছে গিয়ে পা ধরা, এগুলো দেখলে আমরা বুঝতেই পারছি এরা কোন টিমের লোক, কোন জার্সি পরে কোন টিমের জন্য খেলা খেলছেন। এদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে এই আন্দোলনের ফলে। এই আন্দোলনটা আমি এনার্কি, বাড়ি ভাঙ্গার সিম্বলিক ব্যাপার থাকতে পারে, আমি সিম্বলিজমে বিশ্বাস করি না, কিন্তু এখানে বিপ্লবের জন্য এখানে তো অনেকে ষড়যন্ত্র পাচ্ছে, মানে ষড়যন্ত্র প্ল্যানিং। আপনি কেউ বলবেন প্ল্যানিং, কেউ বলবেন কনস্পিরেসি, দুটো একই জিনিস। আমি যেটা প্ল্যান করি, আপনি ওই কাজটা পছন্দ না করলে বলবেন ডক্টর হাশমি কনস্পিরেসি করছে, আর যারা আমার কাজটাকে সমর্থন করবেন তারা বলবেন ডক্টর হাশমি হ্যাজ প্ল্যান্ড সামথিং। একই জিনিসের 2 রকম ইন্টারপ্রিটেশন দেওয়া। তারপরে কেউ এটাও বলছে যারা যুদ্ধ বিরোধী তারাই এই কাজটা করেছে, তারা চায়নি যে। আর এটা তো শেখ হাসিনা, মেজর ডালিম, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, সবাইকে তো বলছে এরা পাকিস্তানপন্থী। সবগুলো ডেকোরেটেড, শুধু মুক্তিযোদ্ধা না, ডেকোরেটেড মুক্তিযোদ্ধা। তারা বীর উত্তম, বীর প্রতীক, এ সমস্ত নিয়ে তারা পাকিস্তান থেকে পালিয়ে এসে, 5-6 জন তো পাকিস্তান থেকে পালিয়ে এসে যুদ্ধ করেছেন, মুজিবকে মেরেছে। পারসেপশনটা হাসিনাই তুলে দিয়েছে বাইরের জগতেও, তাই ভারতীয়রা তাই মনে করে পাকিস্তানপন্থীরা এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য শেখ মুজিবকে হত্যা করেছে। এর চেয়ে বড় মিথ্যা কথা তো হতে পারে না। সবাই
মুক্তিযোদ্ধারাই মুজিবকে হত্যা করেছে, বরং মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন এবং পাকিস্তানে গেছেন। আমার বইতে আমি লিখেছি, দলিল দস্তাবেজে বলা যায় তিনি 7ই মার্চের বক্তৃতার ওইভাবে স্বাধীনতা ঘোষণার কথা করেননি, স্বাধীনতা ঘোষণার কথা উনি বলেনও নাই। উনি বলেছেন আমাকে এরা মেরে ফেলবে, পাকিস্তান আর্মির কাছে উনি বলেছেন। যাই হোক, সেখানে আমি যাচ্ছি, আমার কথা আমি শেষ করছি। বিপ্লব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে বা হচ্ছে বলে লোকের যে পারসেপশন, দ্যাট ম্যাটার্স। এই যে এতগুলো লোকের বিচার হচ্ছে না, ওয়াকারুজ্জামান বলল আমার কাছে 600 না 700 লোকের নাম বলে নেই, লিস্টটি ছিল, আমি তাদেরকে আশ্রয় রেখেছিলাম, ওদেরকে ছেড়ে দিয়েছি। ডক্টর ইউনূসের যদি হ্যাডম থাকতো, যেটা অর্থ ভাষা যে হ্যাডম, ওয়াকারের ঘাটটা ধরে বলতো এই যে লিস্ট এখন 10 মিনিটের মধ্যে লিস্ট দিবি, নইলে তুই বাড়ি চলে যাবি। কিন্তু সেই অধিকার ডক্টর ইউনূসের নাই। কেন? সেই অধিকার চুপ্পুকে সরানোর অধিকার। আরে যে সরকার মুন্নি শাহকে গ্রেফতার করতে পারে না, সেই সরকার বিপ্লব সাধন করবে। জনগণ অতিষ্ঠ হয়ে গেছে বলেই এই ঘটনাটা ঘটলো। এনার্কি, মাও জেতুংয়ের কথা আমি আবার বলছি, মানে জনতা এই ঘটনা না ঘটিয়ে সরকারকে কেন চাপ দিচ্ছে না? সরকারকে চাপ দেবে কেন? ছাত্ররা কেন সরকারকে চাপ দিচ্ছে না? তারা জানে সরকার অথর্ব, সরকার আওয়ামীদের দ্বারা পরিচালিত। সরকার, ভারতীয়রা সবসময় একটা বি টিম সি টিম রাখে। আওয়ামী লীগ ছিল এ টিম, বি টিম ছিল আসিফ নজরুলরা। যে এবং সেই জন্য লক্ষ্য করবেন, আসিফ নজরুল যখন হাসিনার বিরোধিতা করেছে এই গত 15 বছর, তাকে কিন্তু পুলিশ ইন্টারোগেট করে গ্রেপ্তার করে নাই। ওর চেয়ে অনেক নরম কথা বলার জন্য লোকজন গ্রেপ্তার হয়েছে, গুম হয়েছে। কারণ আসিফ নজরুল তাদের দিল্লির লোক, এবং সেই জন্যই তো আসিফ নজরুলকে দিয়ে ওয়াকারুজ্জামানও দিল্লির লোক। তারা সরকার গঠন করে ফেলেছিল ইউনূসকে বাদ দিয়ে। ছাত্রদের বিরোধিতার জন্য পরে তারা ইউনূসকে রাখতে বাধ্য হলো, এবং ইউনূস ওটা হয়ে কেতার্থ হয়ে গেলেন। উনি বললেন না, ওনার সবগুলা মামলা বাতিল হয়ে গেল। ওনার এই বলার সৎসাহস হলো না, খালেদা জিয়ার এতগুলো মামলা, মাহমুদুর রহমানের এতগুলো মামলা আছে, ওইগুলো উড্ড না করলে আমার মামলাগুলো উড্ড করে গিয়ে আমি প্রধান উপদেষ্টা হব, তওবা তওবা, আমি হতে পারবো না, সব মামলা খারিজ করব। উনি স্বার্থপরের মতো কাজ করেছেন। উনি চিন্তা করেছেন আমার মামলাগুলো যাবে, বাবাই ঝামেলার মধ্যে কোর্টে যাওয়া, 8 তলায় লিফট ছাড়া ওঠানামা করা, এগুলো এই বুড়া বয়সে সম্ভব না। উনি একটা সুবিধাবাদী লোকের সুবিধাবাদী চরিত্রটা তুলে ধরেছেন। সরি টু সে দিস। এখন সেই জন্য টিপুর কথা আমি বলছি, ইউকে থেকে যিনি বলেছেন, জনগণ ফ্রাস্ট্রেটেড, এবং এই ফ্রাস্ট্রেশনের আউটলেট থাকে। লোকে ফ্রাস্ট্রেশনের ফলে হয় কি, সুইসাইড করে অথবা মার্ডার করে। সুইসাইড, মার্ডার এবং অ্যানার্কি লোকে কখন করে? আইনের প্রতি যখন আপনার শ্রদ্ধা থাকবে, যে বিচার চাইলে বিচার পাওয়া যাবে, তখন কিন্তু আপনি কাউকে হত্যা করবেন না। তারা জানে ইউনূস সরকার অথর্ব, তারা কিছু করবে না। আর ইউনূস সরকারও জানে ছাত্ররা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নামছে, ভালোই তো, আমরা একটা অ্যাডভান্টেজ দেবো, আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেব। এবং পুলিশ পাঠানোর সাহস পায় নাই, যে ভুয়া ভুয়া বলে পুলিশের সঙ্গে হাঙ্গামা মারামারি লেগে যাবে। সুতরাং যেটা ঘটেছে ওটা ঘটা উচিত ছিল, আগে কেন ঘটে নেই, এখন কেন ঘটলো, এই বিতর্কে যাওয়ার প্রশ্ন আসে না। এই যে অবান্তর, কারণ 6 মাস আগে লোকে বিশ্বাস করতো, আমি তো 2 মাস আগেও 3 মাস আগেও বিশ্বাস করতাম জিনিস সাহেব এটা করে দেখাবে। উনি কিছুই ডেলিভারি করবেন না। উনি পার করে দিয়ে কোনো রিফর্ম টিফর্ম কিছুই হবে না। একটা নির্বাচন একটাই বানাবেন উনি, কেয়ারটেকার সরকার বানিয়ে দিয়ে নির্বাচন করে দিয়ে বিএনপি বা যে আসুক, এরকম একটা ঘটনা ঘটবে আরো 1.5-2 বছর পরে। এই ইমিডিয়েটলি এটা করা সম্ভব না বলে আমি মনে করি। এখন আমার শেষ কথা, আপনি যে প্রশ্নটা করলেন, জয়সওয়াল যে কথা বললেন ভারতের, যে হাসিনা যেগুলো বক্তৃতা দিয়েছে তার কথা, কিন্তু তাকে তো ওয়ার্ন করা হয়েছিল। ডক্টর ইউনূসকে আমি তখন বলেছিলাম খুব বীরত্বের কাজ করেছেন উনি মোদিকে বলেছিলেন তোমার দেশে বসে হাসিনা যেন বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কথাবার্তা না বলে। ওইটা কিছুদিন বন্ধ ছিল, ওইটা আবার মোদি ইগনোর করে চালু করলো। ওইটাকে ডক্টর ইউনূস আবার রিভার্ট করতে পারেন নাই, বন্ধ করাতে পারেন নাই। এখন পাকিস্তানের রাষ্ট্রদূত বা ফরেন অফিস যে বক্তব্য দেবে সেটাও অনভিপ্রেত। আমরা কাকে সারি না সারি, কার বাড়ি ভাঙি বা না ভাঙি,
এগুলো বক্তব্য দেওয়া, এবং ওই যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার মানে এটা 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 ঠিক ভারতের প্ররোচনায় বাংলাদেশিরা স্বাধীনতা যুদ্ধ করেনি, এটা তো ধৃষ্টতা। বাংলাদেশিরা 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল এবং ভারতের উস্কানিতে না, তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছিল। এর বিরুদ্ধে কটাক্ষ করার পাকিস্তানি যে এমবাসির যে কথাবার্তা, যারাই মূলত ফরেন অফিসের কথাবার্তা, আমি প্রচন্ড নিন্দা করি। তবে ভারতের তো তার ডাবল রোল প্লে করছে, এবং ভারত জানে বাংলাদেশে একটা ভারতপন্থী সরকার না থাকলে ভারতের এই ট্রানজিট, ভারতের এই যে ইলিগাল যত সুযোগ সুবিধা, ট্রেড ডেফিসিট, এগুলো থাকবে না। তারা বিদ্যুৎ পাঠাবে, গাড়ি পাঠাবে, ট্রাক পাঠাবে, বাস পাঠাবে। এই যে যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হলো পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে, আমি তো তার ঘোর বিরোধিতা করেছি। আমি বলেছি ভারতের সবচেয়ে বড় পণ্য হচ্ছে হাসিনা, হাসিনাকে রেখে আপনার এক দফা আন্দোলন ভারতীয় পণ্য বর্জন করো। কিছু ভারতীয় পণ্য বর্জনের জন্য তো হাসিনার উৎখাত হয় নাই, হাসিনার উৎখাত হয়েছে ছাত্র জনতা। দেশে বিদেশ থেকে যে উৎসাহিত হয়ে তারা যে আন্দোলন করলো, রাস্তায় নামলো এবং এই যে রেমিটেন্স বন্ধ করলো, এগুলোর ফলেই কিন্তু হাসিনা উৎখাত হল। এর জন্য না, ভারতীয় পণ্য বর্জনের জন্য না, যেটা আমি বিরোধিতা করে খুব আনপপুলার হয়েছি। আমি, আমার অনেক সাবস্ক্রাইবার চলে গেছে, আমার রেটিং অনেক কম, আমার অনুষ্ঠানের কম লোকে দেখে, কিন্তু আমি সত্য কথা বলে যাই। আমি 10 জন শুনুক আর 10,000 লোক শুনুক, যায় আসে না। আমি শেষ করছি এই কথা বলে যে জনগণকে রাস্তায় নামতে বাধ্য করেছে সরকারের নিষ্পৃহতা, সরকারের ধরি মাছ নাছুই পানি এবং দুর্বলতা। সরকার সিদ্ধান্ত, সকালবেলা এক কথা বলেন, বিকাল বেলা আরেক কথা বলেন। ইউনূস সাহেব এক কথা বলে বিদেশে চলে গেলেন যে ইলিশ মাছ আর রপ্তানি করবো না। তার উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বললেন যে আমাদের ইলিশ হয়েছে এবার, আমি এবার, উনি ইলিশ মাছ রপ্তানি করলেন। এই যে সরকার, মানে উনিও ইকোনমিস্ট, সালেউদ্দিন সাহেব আমার বন্ধু লোক, বড় ভাই বন্ধু লোক। ওই ইকোনমিক্সটা শুধু ইকোনমিক্সের ঠুলি পড়ে বসে থাকে যে মাছ রপ্তানি করলে আমাদের এত টাকা আসবে। আরে ইলিশ মাছ রপ্তানি করে যদি আমাদের 1000 কোটি টাকা রোজ আয় হতো, তাহলেও ওটার চাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল ভারতকে থাপ্পড় মারা। আমি খুব খুশি হয়েছিলাম ডক্টর ইউনূস বলেছেন আমরা আর ভারতে ইলিশ মাছ পাঠাবো না। ওনার উপদেশটা করলেন, ডক্টর ইউনূস তাকে জবাবদিহি করতে পারলেন না। আমি নিষেধ করে দিয়েছি, তুমি কেন ইলিশ মাছ রপ্তানি করবে। অসংখ্য ধন্যবাদ, আমরা অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করছি, ইলিশ মাছ রপ্তানি করা ইলিশ মাছ রপ্তানি করার ঘটনা না, এর পেছনে রাজনীতি ছিল। এর পেছনে বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে, আমরা যে বাঘের বাচ্চা, ভারতের আমরা কথা শুনে কাজ করি না, ভারতকে খুশি করার জন্য আমরা রাজনীতি করি না, এই মেসেজটা পর্যন্ত ইউনূস সরকারের উপদেষ্টা, ইকোনমিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন সাহেব বুঝলেন না। ইকোনমিস্টরা শুধু ইকোনমিস্টের ঠুলি পড়ে থাকেন, রাজনীতি এবং সংস্কৃতি বুঝতে চেষ্টা করেন না। আমার শেষ বক্তব্য হচ্ছে, আমি দুঃখিত যে আমার বাইরে যেতে হবে, আমি থাকতে পারছি না, আপনাদের আমি পরে দেখব। যে আমার শেষ বক্তব্য হচ্ছে এই যে সরকার এই 32 নম্বর থেকে সবকিছু ভাঙাচোরা করার জন্য জনগণকে বাধ্য করেছে, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কিন্তু এর দ্বারা দুটো উপকার হয়েছে, একটা হচ্ছে বিপ্লব মরে গেছে, এটা যেন লোকে মনে না করে। আর 2 নম্বর উপকার হচ্ছে আওয়ামী লীগ এখন বুঝে গেছে যে তাদের পক্ষে দাঁড়ানোর মতো পুলিশ বলেন, আর্মি বলেন, জনতা বলেন, কেউই তাদের পক্ষে আর হেলমেট বাহিনী, ওই হকি স্টিক, ওই ছুরি, ওই পিস্তল নিয়ে আর নামতে পারছে না। যদি তাদের এতই সমর্থন থাকতো, 32 নম্বরের বাইরে 10,000 আওয়ামী লীগের হাজির হইতো বন্দুক টন্দুক নিয়ে। রমনা থানার থেকে পুলিশ আসতো, কয়েক হাজার পুলিশ আসতো, যারা বঙ্গবন্ধুর যোদ্ধা। সুতরাং ভালো কাজ হয়েছে এটা। এনার্কি বলেন আর যাই বলেন, আমি শেষ করছি, মাও জেদুং বলেছিলেন বিপ্লব কোনো নরম জিনিস না, আরামদায়ক জিনিস না। নাথিং সফট আর গুড অ্যাবাউট রেভলিউশন। কঠিন পথে যেতে হয়, এটা কোনো ডিনার পার্টি না। তাই এই বিপ্লব ব্যর্থ হলেও, এই যে বিপ্লব 47 সালে হওয়ার কথা ছিল সেটা 2025-এ হয় নাই, 27-এ হবে, 2030-এ হবে, 2040-এ হলে হবে। কিন্তু জনগণ যতক্ষণ তাদের অধিকার না পাবে তারা যুদ্ধ করেই যাবে, এটাই আমার বিশ্বাস। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।